হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা ওল্ড হলিউড মুভি নিয়ে কথা বলবো, যেটা 80s এর সময় রিলিজ করেছিল এবং এই ছবিটা অ্যাকশন জনরাকে পুরোপুরি রিডিফাইন করে দিয়েছিল। ছবিটার নাম হচ্ছে ডাই হার্ড। এতে লিড চরিত্র প্লে করেছিল ব্রুস উইলিস এবং পরবর্তীতে এই ছবিটার মানে ফ্র্যাঞ্চাইজ হয়েছে। পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 অব্দি রিলিজ করেছে এবং খুব সাকসেসফুল একটা ফ্র্যাঞ্চাইজ। এবং এই ছবিটা কিন্তু সিরিয়াসলি পুরো জনরা ডিফাইনিং একটা ছবি ছিল। এবার এই জনরা ডিফাইনিং ছবি কিন্তু হলিউডে কিছু বছর অন্তর অন্তরই হয়, মানে এরকম নয় যে রেগুলারলি হয়। হলিউডও একটা টেমপ্লেট মেনে একটা কোনো ছবি হিট হয়ে গেলে সেই ফর্মুলাটাকে মেনটেন করে কিন্তু পরপর অনেকগুলো ছবি বানায়। যেমন লাস্ট হলিউডের ট্রেন্ড সেটার ছবি অ্যাকশন জনরার মধ্যে হচ্ছে জন উইক, যেটা কিয়ানো রিভসের ফিল্ম। তো সেই ছবিটা 2014 সালে এসেছিল, 10 বছর হয়ে গেছে এখন অব্দি। জন উইক কিন্তু ট্রেন্ড সেটার। দেখুন, ট্রেন্ড সেটার হতে গেলে আপনাকে একটা মানে জনরাটার মধ্যে নতুন একটা কিছু তৈরি করতে হবে, একটা সাব জনরা তৈরি করতে হবে এবং সেই ছবিটা কিন্তু ব্যবসা সফল হতে পারে। যেরকম আমাদের এখানে কিল বলে যে ছবিটা হয়েছে, ওটাও কিন্তু জনরা ডিফাইনিং ছবি, কিন্তু ছবিটা যেহেতু বিশাল ব্যবসা সফল হয়নি, যেহেতু এটার মধ্যে কোনো বড় স্টার অ্যাজ সাচ নেই, তাই জন্য ছবিটাকে কিন্তু মানে ট্রেন্ড সেটার হতে পারবে না। যে ইন্ডাস্ট্রি ওটাকে দেখা দেখি একটা নো ননসেন্স অ্যাকশন ছবি বানাবে, সেটা কিন্তু হবে না। কিন্তু আপনি যদি তামিল ইন্ডাস্ট্রির দিকে তাকান, ওখানে যে ক্যাদি ছবিটা হয়েছিল, ওটা একটা নো ননসেন্স অ্যাকশন ছবি, কিন্তু ওটা একটা ট্রেন্ড সেটার হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে ক্যাদি ছবিটা মানে বক্স অফিসেও বিশাল সফল হয়েছিল, ব্লকবাস্টার হয়েছিল অ্যাকচুয়ালি। আজকের জেনারেশন যেরকম জন উইককে জানে, যে জন উইক অ্যাকশনের মধ্যে গানফু নিয়ে এসছে, মানে কুংফু প্লাস গান ফাইট দুটোকে কম্বাইন করে দিয়েছে এবং লং টেক এরকম একটা ব্যাপার নিয়ে এসছে অ্যাকশনের মধ্যে। এবং স্টোরি টেলিং এর মধ্যে তো কিছু নতুন নেই, ওই টেমপ্লেটটা কিছু নতুন নয়। মানে জন উইকের যে টেমপ্লেটটা আমরা ডরমেন্ট ভলকেনো দেখতে পাই, এটা বহু পুরনো টেমপ্লেট, বহু ছবিতে, আমাদের ইন্ডিয়ান ছবিতেও বহুবার ব্যবহার হয়ে গেছে। তো সেই টেমপ্লেটটা স্টোরি টেলিং এর মধ্যে এবং মেনলি ওয়ার্ল্ড বিল্ডিংটা যেভাবে করা হয়েছে এবং অ্যাকশনের মধ্যে, সেটা আর কি একটা রিডিফাইনিং ব্যাপার ছিল আর কি তার মধ্যে। বাকি অন্য অ্যাকশন ছবির থেকে অনেকটা ডিফারেন্ট ছিল। এবং আপনারা যদি দেখেন 2014 ঠিক আগে আগে যে সময় টেকেন 2 ইত্যাদি এই ছবিগুলো আসছিল, সেখানে হলিউড যেটাতে চলে গেছিল এই বন্ড সিরিজটার জন্য স্পেশালি, যে ফাস্ট কাটস, কুইক কাটস, ঠিক আছে, মানে সিনটা এক্স্যাক্টলি কি হচ্ছে, লং টেকের কোনো ব্যাপারই ছিল না, প্রচন্ড কুইক কাট, ঝাপ 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 করে কেটে জিনিসটা মানে এক্স্যাক্টলি কি হচ্ছে আপনি ফলোই করতে পারতেন না। মানে অ্যাকশনটা পুরো ক্লিয়ারলি আপনি ভিজিবল দেখতে পারতেন না আর কি, ঝাপ 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 করে হতো, র্যান্ডম কাটস ইত্যাদি করে। এই স্টাইলটা প্রথম বন্ড সিরিজে আসে এবং তারপরে হলিউড এটাকে একটা মানে ফলো করে যাচ্ছিল আর কি। এবং সেটা খুব একটা তাতে ইম্প্রুভমেন্টও হচ্ছিল না। এবং রেড রিডেমশন হওয়ার পরে হলিউডের অ্যাকশন ডিরেক্টরসরা এবং সিনেমাটোগ্রাফার্সরা এবং এডিটররা প্রচন্ড মানে ব্যাকল্যাশ ফেস করে এবং তারপরে এই ছবিটা জন উইক আসে, যেখান থেকে একটা মানে জনরা ডিফাইনিং ব্যাপার হয়। এনিওয়ে, জন উইক নিয়ে অনেকক্ষণ কথা বলছি। জন উইক নিয়ে আমরা একটা ডিটেলে আলাদা পুরো ভিডিও আছে, যেটার মধ্যে আমি পুরো ডিটেলে কথা বলেছিলাম। এবার আমরা চলে যাবো হচ্ছে, মানে আমি আপনাদেরকে এই সিনারিওটা বোঝাবার চেষ্টা করলাম যে জনরা ডিফাইনিংটা হচ্ছে কিভাবে, মানে যে জিনিসগুলো চলছে সেটাকে আর কি ব্রেক করছে আর কি। তো যদি 80s এ চলে যায়, 80s কিন্তু হলিউডের জন্য খুব একটা ভালো পিরিয়ড ধরা হয় না। 70s এ হলিউডে নিউ ওয়েভ একটা এসেছিল, নতুন নতুন ডিরেক্টরসরা, কাপোলা থেকে শুরু করে স্কোরসেজি, স্টিভেন স্পিলবার্গ, এরা প্রত্যেকে, জর্জ লুকাস, এরা প্রত্যেকে নতুন নতুন একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে এসেছিল, নতুন ধরনের ছবি হচ্ছিল এবং নিউ ওয়েভ হলিউড আর কি শুরু হয়ে গেছিল এবং সেটা প্রচুর সফল হয়। কিন্তু 80s আস্তে আস্তে 80sটাকে ভালো একটা পিরিয়ড হলিউডের জন্য ধরা হয় না, কারণ সেই সময় এমটিভি চলে আসার জন্য একটা কালচার এসেছিল যেখানে এভরিথিং শুড লুক গ্লসি, ঠিক আছে, এবং সেটার মধ্যে সাবস্টেন্স বেশি কিছু থাকতো না এবং সেটা কোথাও একটা আমেরিকান ড্রিমটাকে বিক্রি করতো। এই জিনিসপত্রগুলো আমরা 80s এর ছবির মধ্যে প্রচন্ড দেখতে পাই, জিনিসগুলো প্রচন্ড গ্লসি। টনি স্কট ওই সময় যে ছবিগুলো করেছে সেগুলো যদি দেখেন, লুক অ্যান্ড ফিল প্রচন্ড গ্লসি হতো এবং সেখানে সবসময় একটা অ্যাসপিরেশনাল ভ্যালু আপনাকে বিক্রি করা হতো এবং ছবিগুলোর মধ্যে মেটেরিয়াল কিছু থাকতো না, ডিরেক্টরদের ওরকম ভাবে কোনো সিগনেচার তৈরি হয়নি 80s এ। মোস্টলি 80sটাকে খারাপ পিরিয়ডই ধরা হয়, বাট তার মধ্যেও কিছু জেম সিনেমা বেরিয়েছে। আচ্ছা, এছাড়া বলে রাখি সেই সময় প্রোপাগান্ডা ফিল্মস প্রচুর হয়েছে। আপনারা যদি দেখেন রকি 4 80s এ এসছে, বিশাল ব্লকবাস্টার হয়েছে, একটা ফ্র্যাঞ্চাইজের পার্ট। সেই ছবিটা কিন্তু ছিল প্রোপাগান্ডা একটা ফিল্ম। সেটাতে কিন্তু রাশিয়াকে, ইউএসএসআরকে আর কি পুরোপুরি ছোট করা হয়েছে, সেখানকার বক্সারদেরকে ছোট করা হয়েছে, মানে ওইভাবে। আর আপনারা যদি র্যাম্বো 3 পার্টিকুলারলি ছবিটা দেখেন, সেখানে আপনারা দেখতে পাবেন লাস্ট পার্টিকুলার শটটাতে লেখা আসছে স্ক্রিনে যে হ্যাটস অফ টু অল দ্য মুজাহিদিনস, এরকম ভাবে লেখা আসছে। মানে যেহেতু রাশিয়াকে খারাপ দেখাতে হবে, তাই জন্য যে তালিবান ওখানে কাজ করছে তাদেরকে আর কি ভালো দেখাচ্ছে। তো এরকম আর কি একটা জিনিস দেখিয়েছিল র্যাম্বো 3-তে, যেটা পুরোপুরি ভুল একটা পোর্ট্রেল। হয়তো 9/11 এর ব্যাপারে তখন তো আমেরিকা জানতো না, বাট ওই ছবিটা তারা বানিয়েছিল সেই সময়। তো ওই প্রোপাগান্ডা ফিল্মসও প্রচুর হতো আর কি 80s এর সময়। তো সেই সময় অ্যাকশন ফিল্মে একটা টেমপ্লেট চলে এসেছিল হলিউডের মধ্যে, সেটা হচ্ছে লার্জার দ্যান লাইফ হিরো হবে, সে একা প্রচুর লোককে মারছে, গুলি গোলা চালাচ্ছে, বড় বড় মেশিন গানস চালাচ্ছে, কে কার থেকে বড় মেশিন গান চালাতে পারে সেটার একটা কম্পিটিশন হতো। এবং সেই সময় আইকন ছিল হচ্ছে সিলভেস্টার স্ট্যালোন এবং আর্নল্ড সোয়ার্জনেগার, এবং এরা খালি গুলি চালাতো। কমান্ডোর মতো ছবি হচ্ছে, প্রেডিটরের মতো ছবি হচ্ছে। প্রেডিটর ভালো ছবি, কমান্ডো ভালো ছবি, আমি সেটা বলছি না, বাট টেমপ্লেটটা এটা ছিল যে উড়িয়ে দিচ্ছে, ব্লাস্ট করছে, র্যাম্বো হচ্ছে, একটার পর একটা এরকম আর কি ছবি হতো। সেখানে এই যে রোলটা, এই যে ব্রুস উইলিস যে ক্যারেক্টারটা প্লে করছিল জন ম্যাকলেন, সেই ক্যারেক্টারটা কিন্তু স্ট্যালোনের কাছেও গিয়েছিল, সোয়ার্জনেগারের কাছেও গিয়েছিল, কিন্তু তারা প্লে করেনি বিকজ এটার মধ্যে ওই লার্জার দ্যান লাইফ ব্যাপারটা ছিল না।
এবার ডাই হার্ড কি কি নতুন রুলস সেট করেছে, প্রথম হচ্ছে কি যে হিরোকে লার্জার দ্যান লাইফ না হলেও চলবে। একটা গ্রাউন্ডেড হিরো, একটা ভালনারেবল হিরো যে ভয় পাচ্ছে, যার ক্রাইসিস রয়েছে লাইফের মধ্যে, এরকম হিরো হলেও চলবে। 80s আপনি যদি দেখেন যত হিরো এসছে সেই সময় যারা সুপারস্টার কাজ করছে তারা কিন্তু সব লার্জার দ্যান লাইফ হিরো, তাদের কোনো চাপই নেই, মানে তারা ইজিলি সবকিছু ট্যাকেল করেছে। আপনি যদি র্যাম্বো 1 দেখেন, র্যাম্বো 1 আর র্যাম্বো 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স ক্লিয়ারলি আপনি ভিজিবল পাবেন যে র্যাম্বো 1-এ কিন্তু ক্যারেক্টারটা ভালনারেবল, কিন্তু র্যাম্বো 2 আর 3-তে স্ট্যালোন একদম সুপার হিরো হয়ে গেছে। তো সেই জিনিসটার কথা আমি বলছি। বাট এই ক্যারেক্টারটা কিন্তু প্রচন্ড গ্রাউন্ডেড একটা ক্যারেক্টার ছিল, এবং ক্যারেক্টারটা না বড় ভালনারেবল, ভয় পাচ্ছে ও। কিন্তু আপনি যদি ডাই হার্ড প্রথম পার্টটা দেখেন ছবিটা, দেখবেন এই ক্যারেক্টারটা কিন্তু পুরো ভয় পাচ্ছে। সে কিন্তু ভিলেনদের সাথে ডাইরেক্টলি টাসেলে যেতে, সে পুলিশকে ইনফর্ম করতে চাইছে সে। এবং আরো একটা জিনিস, মিশন ছিল না, ও কিন্তু রিলাক্টেন্ট হিরো, ও কিন্তু ওখানে পৌঁছে গেছে বাই চান্স, এবং ওখানের মধ্যে ফেসে গেছে এবং ভয় পাচ্ছে। এবং গোটা এই ভয়টা, ওর যে ভালনারেবিলিটিটা, সেটা আমরা গোটা ছবি জুড়ে দেখতে পাই, ঠিক আছে। এবং কিন্তু আপনারা যদি দেখেন যে স্ট্যালোনের যে ছবি হতো বা শোয়াজনেগারের যে ছবি হতো, সেখানে একটা হিরো মানে কয়েকশো ভিলেনকে উড়িয়ে দিচ্ছে। ডাই হার্ডে যদি আপনি দেখেন ভিলেন হচ্ছে মাত্র 12টা মতো, 10 থেকে 12টা মতো লোককেও মারে, কিন্তু সেটার জুড়েই গোটা ছবিটা। কারণ অ্যাকশনটা কিন্তু এরকম নয় যে খালি অ্যাকশন 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 পরপর হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। তার আগে যথেষ্ট টেনশন বিল্ড করেছে। এবং এই যে নতুন একটা ব্যাপার, যে একটা আইসোলেটেড সেটিং এর মধ্যে, এখানে কিন্তু এই ছবিটার মধ্যে সেটিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে একটা আইসোলেটেড সেটিং, মানে হিরো এমন একটা জায়গায় পড়ে গেছে, তার কাছে কোনো বাইরে এক্সটার্নাল হেল্প নেই, সে কিচ্ছু পাবে না। ওই যে বিল্ডিংটা, যে প্লাজাটার মধ্যে টেররিস্টরা ঢুকে পড়েছে, পুরো ব্লক করে দিয়েছে, সেখানে হিরোর কাছে না আছে অস্ত্র, না আছে কোনো এক্সটার্নাল হেল্প, এবং সে ভয় পাচ্ছে। এই সব জিনিসপত্রগুলো কিন্তু একটা এজ দিচ্ছে, একটা নতুন জিনিস করছে। বাকি কিন্তু আগে কোনো ছবিতে এই আইসোলেটেড সেটিং দেখানো হতো না। এবং ডাই হার্ড সাকসেসফুল হয়ে যাওয়ার পরে প্রচুর হলিউড ছবি আইসোলেটেড সেটিং এর উপর প্রচুর ছবি করেছে, মানে ডাই হার্ডের টেমপ্লেটটাকে তুলেই তারপরে করে দিচ্ছে। আমাদের ইন্ডিয়াতেও ইভেন রিসেন্টলি হয়েছে, সানাক বলে একটা ছবি হয়েছিল না বিদ্যুৎ জাম্বালে, ওটা ছিল ডাই হার্ড ইন হসপিটাল। আপনারা যদি হলিউডেই দেখেন প্রচুর কপি করা ছবি হয়েছে। যেরকম স্ট্যালোনের একটা ছবি ছিল ক্লিফ হ্যাঙ্গার বলে, ওটা হচ্ছে ডাই হার্ড ইন আ মাউন্টেন। তারপরে স্পিড বলে একটা ছবি হয়েছিল, কিয়ানো রিভসেরই ছবি ছিল, সেটা দেখবেন ডাই হার্ড ইন আ বাস। তারপরে স্টিভেন সিগালের একটা ছবি ছিল বোটের মধ্যে, সেম কনসেপ্ট। তারপরে হচ্ছে এয়ারফোর্স 1, ওটা হচ্ছে ডাই হার্ড ইন আ প্লেন। তারপরে হোয়াইট হাউস ডাউন, ওটা হচ্ছে। এই টেমপ্লেটটা দেখুন কতবার ফলো হচ্ছে, যে হিরো একটা এরকম সিচুয়েশনে ফেসে গেছে, যেটা একটা আইসোলেটেড সেটিং, যে হোয়াইট হাউস ডাউনেও এক্স্যাক্টলি আমরা তাই দেখতে পাই। তো এই সেটিংটা কিন্তু বহুবার রিপিট হয়েছে, হলিউড বারবার ওটাকে কপি করে গেছে। এবং আরো একটা জিনিস, একটা হচ্ছে এই আইসোলেটেড সেটিংটা, একটা বললাম যে হিরো ভালনারেবল হবে, এবং এই সেটিংটাকেও ইউজ করা গল্পের মধ্যে। আপনারা যদি দেখেন ওই যে লোকেশনটা, জিওগ্রাফিক লোকেশনটা, ওই বিল্ডিংটাকে কিন্তু হিরো নিজের মানে অ্যাডভান্টেজে ইউজ করছে। লিফটস বলুন, এলিভেটরস বলুন, ছাদ বলুন, সেগুলোকে ইউজ করছে নিজের গল্পের মধ্যে, মানে গল্পের পার্ট। ওই লোকেশনটা কিন্তু গল্পের পার্ট হয়ে উঠছে, মাধ্যমে কিন্তু একটা টেনশন বিল্ড করছে। এবং আরো একটা জিনিস ডাই হার্ড যেটা করতে পারে, সেটা হচ্ছে যে মানে হিরোকে বাদেও, হিরোর জন্য তো ডেফিনেটলি আমরা রুট করবো, বাট হিরো বাদেও যে সাপোর্টিং অ্যাক্টার্স আছে তাদের জন্য কিন্তু আমরা রুট করবো। এবং সাসপেন্স দারুণভাবে বিল্ড করেছিল ওই ছবিটার মধ্যে। ছবিটাতে কিন্তু খালি অ্যাকশন নেই, যে অ্যাকশন হচ্ছে মাঝখানে কিছু নেই, দুটো অ্যাকশন সেট পিসের মাঝখানে একদম কিছু চলছে না। এখানে কিন্তু যথেষ্ট টেনশন বিল্ড করে, একটা সাসপেন্স ইউজ করে, যে আমরা প্রত্যেকে জানি যে ওটা হচ্ছে জন ম্যাকলেনের ওয়াইফ, কিন্তু ভিলেন জানে না। এবার ভিলেন কি জেনে ফেলবে, সেই ব্যাপারটা। আর এই কামিং টু দ্য লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ভিলেন। এরকম স্মার্ট ভিলেন, হ্যারি পটার নিশ্চয়ই দেখেছেন, হ্যারি পটারের ফ্যান প্রত্যেকে ভাবতো ওখানে যিনি স্নেপ প্লে করেন রিকম্যান, তিনি এই ছবিটা মানে এই রোলটা প্লে করেছিলেন। তার প্রথম আই থিঙ্ক রোল ছিল, উনি মোস্টলি থিয়েটারের অ্যাক্টর, উনি ওয়ান অফ দ্য ফার্স্ট রোলস দ্যাট ওয়াজ অফার টু হিম ওয়াজ দিস রোল। এবং এই রোলটা উনি যা প্লে করেছিলেন অসাধারণ। এবং ভিলেন একদম স্মার্ট একটা ভিলেন হবে, ভিলেনেরও বুদ্ধি আছে, ভিলেন হিরোকে যে কোনো সময় হারিয়ে দিতে পারে, সেই যে টেনশনটা, সেই ব্যাপারটা কিন্তু এই ভিলেনটার মধ্যে ছিল, ঠিক আছে। তারপরে একে দেখা দেখি এই যে যতগুলো ছবি বললাম না, এয়ারফোর্স 1, ক্লিফ হ্যাঙ্গার, ইভেন দ্য রক বলে একটা ছবি ছিল নিকোলাস কেজের। নিকোলাস কেজ এই টাইপের দুটো ছবি করেছে, ডাই হার্ড অন এয়ারপ্লেন যেটা হচ্ছে কন এয়ার, আর আরেকটা হচ্ছে রকেও আর কি এরকম ছিল, যেটা আইল্যান্ডের মধ্যে ডাই হার্ড। তো এরকমই টেমপ্লেটটা ছিল। তো সেখানেও যে ভিলেন গুলোকে দেখবেন, এগুলো সব ভিলেন কিন্তু এই মানে পার্টিকুলারলি হান্স গ্রুবারের থেকে ইন্সপায়ার্ড হয়ে কিন্তু এই ভিলেন গুলো হয়েছে পরবর্তীতে। এই 90s যতগুলো আমি ভিলেনের কথা বললাম এই ছবিগুলোতে দেখবেন ভিলেন প্রচন্ড শার্প এবং প্রচন্ড কাম এন্ড কম্পোজ, প্ল্যানিং করছে, সে কিন্তু ওরকম আনতাবড়া গুলি চালাচ্ছে না, এবং সে কিন্তু মানে ফুল একটা ভিলেন নয়। আপনি তার আগে 80s যদি ছবিগুলো দেখেন, দেখবেন ভিলেনগুলো একটা হচ্ছে ভিলেনগুলো পাওয়ারফুল নয়। স্ট্যালোন আর শোয়াজনেগারের ছবিতে দেখবেন 80s যে ছবিগুলো হয়েছে, ভিলেনগুলো একেবারেই পাওয়ারফুল হতো না, ঠিক আছে। তাদের কোনো বুদ্ধি নেই, কোনো স্মার্টনেস নেই, ওভার দ্য টপ জিনিসপত্র করতে। ইভেন এই সময় যে ম্যাড ম্যাক্সের যে থার্ড পার্টটা এসেছিল না, সেখানে আপনি যদি দেখবেন ভিলেন গুলো বড্ড ওভার দ্য টপ, বাফুনারি আর কি বেসিক্যালি। বাট এই ভিলেনটা ওয়াজ ভেরি ভেরি ডিফারেন্ট, এবং হিরোকে ইকুয়াল চ্যালেঞ্জ দিতে পারে, তারও বুদ্ধি আছে। তো এই সব জিনিসপত্রগুলো কিন্তু ডাই হার্ডকে স্পেশাল বানাচ্ছিল, বাকি সব ছবির থেকে আলাদা। এবং ব্রুস উইলিসের কাছে যখন ছবিটা গেছিল, ব্রুস উইলিস কিন্তু তার আগে টেলিভিশন অ্যাক্টর ছিল, বাট যেহেতু সব বড় বড় অ্যাক্টার্সরা রিজেক্ট করে দিয়েছিল রোলটা, যেহেতু ভালনারেবল বলে,
তাই জন্য ব্রুস উইলিসের কাছে, এবং ব্রুস উইলিস অসাধারণ প্লে করে এবং এই ছবিটা দিয়ে সে একটা ট্রেন্ড সেট করে দেয়। তো ডাই হার্ডে কিন্তু এই লোকেশন সেটিংটা, ঠিক আছে, তারপরে হচ্ছে হিরোর ক্যারেক্টারাইজেশন, ভিলেনের ক্যারেক্টারাইজেশন এবং অ্যাকশনটা, এখানে কিন্তু অ্যাকশন যতগুলো আছে ভেরি ভেরি ওয়েল কোরিওগ্রাফ, তার মধ্যে টেনশন আছে, অ্যাকশনের স্টেক সবসময় বাড়তে থাকে, মানে একটা অ্যাকশনের মধ্যে লেভেল আপ করা আছে, মানে একটাই অ্যাকশনের মধ্যে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল এরকম ব্যাপার আছে। তো সেই জিনিসপত্রগুলো ভেরি ভেরি ওয়েল কোরিওগ্রাফ। আজকের হলিউডে যখন অ্যাকশন সিনেমা দেখি স্পেকটাকেল প্রচন্ড বেশি হয়ে গেছে, ভিএফএক্স প্রচন্ড বেশি হয়ে গেছে, কিন্তু এই টেনশন বা এই যে ক্রাফটিং সেটা কিন্তু একেবারে দেখতে পাই না, যেটা এই 80s এর ডাই হার্ড ছবিটাতে ছিল। এবং ডাই হার্ড পরের দিকে দেখুন এই পার্ট 4 পার্ট 5 গুলো আমার একেবারে ভালো লাগেনি, ঠিক আছে, মানে দেখেছি অনেকবারই দেখেছি মাল্টিপল টাইমস, বাট আমার খুব একটা পছন্দ হয়নি। থার্ড পার্টটা ওয়াজ এনজয়েবল, যেখানে এই হান্স গ্রুভারের ভাইকে আবার দেখিয়েছিল, বাট মানে বাকি পার্টগুলো এই ছবিটার যে এসেন্সটা সেটাকে আর রিক্রিয়েট কখনো করতে পারেনি, মানে চেষ্টা করেছে অনেকবার বাট করতে পারেনি। বাট সেটা মানে একটা ফ্র্যাঞ্চাইজ ফলো মানে ভ্যালু ছিল আর কি, এবং এই ক্যারেক্টারটা বিশাল পপুলার হয়ে গেছিল, ব্রুস উইলিসকে সবাই এই ক্যারেক্টারটা দেখতে খুব পছন্দ করে। তো সেই সব মিলিয়ে ছবিগুলো চলেছে, ব্যবসা সফল হয়েছে। আই থিঙ্ক ফিফথ পার্টটা হয়তো একটু আন্ডার পারফর্মও করেছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, ওটাও অনেকদিন আগে বেরিয়েছিল, ওটাও 2013 সালে বেরিয়েছিল আর কি, ওতে আবার ওর ছেলেকে দেখিয়েছিল আর কি, আর পার্ট 4টাতে ওর মেয়ে ছিল মোস্ট প্রবলি। তো যাই হোক, এই ছিল আর কি ডাই হার্ড নিয়ে অ্যানালিসিস আমার। তো আমার তো খুব পছন্দের একটা ছবি। তো আপনারা কারা ডাই হার্ড দেখেছেন এবং কারা এই ফ্র্যাঞ্চাইজটার ফ্যান, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।